গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস শেষের খুব কাছে। আজ শুনবেন উপন্যাসটির পঞ্চম পর্ব। মিস্টার জোশীর গাড়িতে হোটেলে ফেরার সময় নীলের মাথার ভেতরটা কিরকম গোলমাল হয়ে যাচ্ছিল। বড়লোকদের আচার আচরণ অনেক সময় একটু অদ্ভুত হয়। ওদের পরিবারে মিস্টার জোশী এবং ওর ছোট মেয়েকে তার অনেকটা স্বাভাবিক বলে মনে হচ্ছে, কিন্তু মিসেস জোশী বাইরের লোককে ডার্লিং বলেন, স্বামীর সঙ্গে জেদের পাল্লায় নেমে পড়েন, দরকার না থাকলে অপমান করতে ওর বাধে না। আর মিলান, যে মেয়ে বাবার সামনে দাঁড়িয়ে কথা বলতে সাহস পায় না, সে ফটোগ্রাফারের ক্যামেরায় নিজের নগ্ন শরীরে ভরিয়ে দিতে একটুও সংকোচ করে না। নীল পকেটে হাত দিল, সঙ্গে সঙ্গে শক্ত কিছু আঙুলে ঠেকল। জিনিসটা বের করে আনা মাত্র গাড়ির ভেতরেও সেটা চকচক করে উঠল। ঘড়ি, মহিলাদের ঘড়ি। মিলানের বাঁ হাতের কবজিতে ব্যান্ডেড। এই ঘড়ি পড়েছিল লালমের মৃতদেহের পাশে। লালম কি মিলানের হাত ছড়ে যাওয়ার কারণ? টেডিলালের হোটেলের সামনে গাড়ি থামালো নীল। তারপর ড্রাইভারকে বলল, এই হোটেলে আমি আছি, তোমাদের অনেক ধন্যবাদ। ড্রাইভার জিজ্ঞাসা করল যে সাহেবকে রুমে পৌঁছে দিতে হবে নাকি। নীল বলল, আমি পাতি মাতাল নই, গুড নাইট। ওহ নো, তুমি এখন মিস্টার জোশীর বাড়িতে ফিরে যাবে তাই না? হ্যাঁ সাহেব। দেন টেক ইট। হাত বাড়িয়ে ঘড়িটাকে ড্রাইভারের সামনে ধরল সে। ড্রাইভার সেটা নিতেই বলল, এই ঘড়িটাকে আমি কুড়িয়ে পেয়েছিলাম, মনে হচ্ছে মিস্টার জোশীর বড় মেয়ে মিলানের ঘড়ি। মিসেস জোশীরও হতে পারে, যার ঘড়ি তাকে দিয়ে দিও। ড্রাইভার বলল, মনে হচ্ছে বড় মিশি বাবার ঘড়ি। কোথায় পেয়েছেন? পেয়েছি, গুড নাইট। নীলার কথা না বলে হোটেলের ভেতর ঢুকে পড়ল। রেস্টুরেন্টে এখন জোর খাওয়া চলছে। ও জায়গাটা পেরিয়ে আসতে টেডিলালের দেখা পেল রিসেপশনে। টেডিলাল ওকে ইশারায় ডাকল। নীল কাছে যেতে টেডিলাল নিচু গলায় বলল, এখন থেকে বেশি রাত করো না। কেন? পুলিশ খুব ঘুরছে, একটা কিছু ব্যাপার হয়েছে এ তল্লাটে, ঠিক বুঝতে পারছি না। আজও এসেছিল খবর নিতে, নতুন কেউ এসেছে কিনা জিজ্ঞাসা করছিল। এখানকার দারোগাটাকে আমি মরে গেলেও বিশ্বাস করব না। আমার পাশের বাড়ির একটা মেয়ে ছেলের কাছে ও মাঝে মাঝে আসে, সে পর্যন্ত ওকে বিশ্বাস করে না। কার কাছে আসে? তাজ, ওই যে তোমার ঘরের যে জানলা খুলতে নিষেধ করেছিলাম সেই দিকে থাকে। যাকগে, তুমি বেশি রাত করো না, তাহলেই হবে। টেডিলার বলল। একটা লম্বা ধন্যবাদ জানিয়ে নীল নিজের ঘরের দিকে এগোলো। দরজার তালা খুলে ভেতরে পা বাড়ানো মাত্র জ্যাকির গলা পেল সে। নীলকে দেখে উপরে উঠে এসেছে ছোকরা। স্যার, সাদা বাড়িটাকে পেয়ে গেছি। কথাটা নীলের মাথায় পরিষ্কার হলো না। জ্যাকি বলল, আপনি বলেছিলেন একটা সাদা বাড়ি যার মাথায় বেলুন উঠছে, খুঁজে বের করলে ভালো টাকা পাওয়া যাবে, মনে নেই? হ্যাঁ। নীলের কথা বলতে ইচ্ছে করছিল না। জ্যাকি দাঁত বের করে হাসল। বাড়িটাকে পেয়েছি স্যার। গুড। কিন্তু জ্যাকি, এখন আমি খুব টায়ার্ড, কাল সকালে না হয় কথা বলবো। ওকে স্যার। ডিনার? রুটি আর মাংস। বোনলেস চিলি চিকেন? যা ইচ্ছে। জ্যাকি চলে গেল। নীল দরজাটা বন্ধ করে খামটাকে খুঁজল। ছবিগুলো থেকে একটা বের করে চোখের সামনে ধরল। হ্যাঁ, মিলানি, 100% মিলান। এই দারুণ শরীরের মেয়েটা আজ সন্ধেবেলায় লালমকে খুন করেছে। ঘোমটা মাথায় যে মহিলা ওই বাড়ি থেকে বেরিয়েছিল সেই তাহলে মিলান। আহা সুন্দরী,
তোমার ভাগ্যে কি আছে নির্ধারণ হবে সেই লিফটম্যানটার উপর। সে যদি তোমাকে দেখে থাকে তাহলে গেলে। নীল সতর্ক হাতে ছবি খামে ঢুকিয়ে ব্রিফকেসে রেখে দিল। ব্রিফকেসটাকে এখান থেকে সরাতে হবে। অন্যের জিনিসে সবসময় একটা বিপদের গন্ধ থাকে। ঘুম ভাঙতেই অদ্ভুত একটা অস্বস্তি। তড়াক করে বিছানা ছেড়ে সে টয়লেটে চলে গেল। জ্যাকি এসেছে চা নিয়ে। দরজার শব্দে ঘুম ভেঙেছিল। নীল জ্যাকিকে একটা খবরের কাগজ আনতে বলল। মিনিট 5 মধ্যে যখন জ্যাকি সেটা হাজির করল ততক্ষণ নীলের চা খাওয়া শেষ। জ্যাকি বলল, সাদা বাড়িটার কথা শুনবেন স্যার? নীল কাগজে চোখ বোলাতে বোলাতে বলল, 1 সেকেন্ড। এবং তখনই সে খবরটা দেখতে পেল। ফটোগ্রাফার এবং লিফটম্যান খুন। দুটো মৃতদেহের ছবি দেওয়া হয়েছে কাগজে। লিফটম্যান খুন? লোকটা কখন খুন হলো? সে যখন নিচে নেমে এসেছিল তখন লোকটা লিফটে ছিল। ওকে কে খুন করল? লালমের কাছে যারা গিয়েছে তাদের নাম বলার জন্য কেউ বেঁচে রইল না। কেউ ওকে সরালো। নিশ্চয় মিলানের পক্ষে ওই বাড়িতে ফিরে গিয়ে লোকটাকে খুন করা সম্ভব নয়। তাহলে হঠাৎ মনে হলো সেই লোকটার কথা যে তার পরপর লালমের কাছে পৌঁছেছিল। লালম খুন হয়ে গেছে জেনে তার আসার একমাত্র সাক্ষীকে সরিয়ে দিয়ে নেমে এসেছিল লোকটা। অত ঠান্ডা মাথায় খুন করতে পারে? যদি ওই করে তাহলে লোকটা সম্পর্কে কিছুই ভাবতে পারছিল না নীল। কিন্তু দুটো মানুষ একই বাড়িতে গতরাত্রে খুন হয়েছে এটা সত্যি। সে বিড়বিড় করল, দুটো লোক খুন হয়ে গেল। জ্যাকি চট করে চলে এলো পেছনে। ছবি দুটো দেখল। তারপর জিজ্ঞাসা করল, কোথায় মার্ডার হলো স্যার? নীল রাস্তার নাম বলল। মাই গড, সাদা বাড়িটা তো ওখানেই। তাই নাকি? হ্যাঁ, আমার বন্ধুদের জিজ্ঞাসা করেছিলাম, ওরা ওই রাস্তায় বলেছে। ঝুঁকে পড়ল জ্যাকি। খুনটা কি ওই বাড়িতে হয়েছে? না। যাক, বেঁচে গেলাম। তার মানে? বন্ধুদের আমি বাড়িটার কথা জিজ্ঞাসা করেছি, মাল পাওয়া যাবে বলেছি, আর সেই বাড়িতেই দুটো মার্ডার হয়ে গেল। কথাটা ঠিক শালা হিটলারের কানে চলে যেত। হিটলারকে? থানার বড়বাবু, কোনো দয়া মায়া নেই। তোমাদের বড়বাবু পাশের বাড়ির মেয়েটার বন্ধু? বন্ধু? ছাই, রাত 12টায় মাঝে মাঝে আসে। স্যার? বলো। জ্যাকি একটা কাগজ বের করল, সাদা বাড়ির ঠিকানা। কাগজটা নিয়ে নীল বলল, এটার যদিও এখন কোনো প্রয়োজন নেই, তবু কথা দিয়েছি বলে তোমাকে 50টা টাকা দিচ্ছি। জ্যাকি খুশি হয়ে টাকাটা নিয়ে বেরিয়ে গেল। বড্ড গায়ে লাগলো নীলের। এ সময় 50টা টাকা তার কাছে খুব মূল্যবান। কাগজে যে খবরটা বেরিয়েছে তা পড়ল নীল। ফটোগ্রাফার লালমের সঙ্গে প্রচুর মেয়ের বন্ধুত্ব ছিল। এই খুন সেই কারণেই বলে পুলিশ সন্দেহ করছে। যে লোকটা বেঁচে থাকলে লালমের কাছে কারা বা কে এসেছে জানা যেত, সে নেই। হত্যাকারী কোনো সাক্ষী রাখেনি। দুটো হত্যা একইভাবে হয়নি। একজনকে মাথার পেছনে শক্ত কিছু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। দ্বিতীয় জনের ফুসফুস সরু কোনো অস্ত্র দিয়ে ফুটো করে দেওয়া হয়েছে। প্রথমটার সঙ্গে দ্বিতীয় খুনের তফাৎ আছে। বাড়ির দারোয়ানের কাছে শোনা গেছে সে সবসময় পাহারায় থাকে না ও থাকার কথাও না। তবে সন্ধেবেলায় লালম যখন তার বাইকে ফিরেছিল তখন একটা লোক সেখানে দাঁড়িয়েছিল। দারোয়ানের সঙ্গে লালমকে নিয়ে কথাও হয়। দারোয়ান ভেবেছিল বাইরে বাইক থাকায় লালম নিচে নেমে আসবে। তারপর দারোয়ান নিজের কাছে চলে যায়। পুলিশের কাছে সে বলেছে যে লোকটা এসেছিল তার চেহারা বেশ শক্তপোক্ত এবং হাতে উল্কি আছে। উল্কিটা ঠিক কিসের তা লক্ষ্য করেনি ভালো করে, তবে মাছের মতো কিছু বলে মনে পড়েছে দারোয়ানের। পুলিশ এই লোকটিকে খুঁজে বের করার চেষ্টা করছে। একে ধরতে পারলে
জোড়া খুনের রহস্য সমাধান করা যাবে বলে পুলিশের ধারণা। থরথর করে কাঁপতে লাগলো নীল। খপ করে নিজের বাইসেপ আঁকড়ে ধরল। নীল জলপরি সেখানে উল্কি হয়ে হাসছে। হাফ স্লিভ শার্ট পরে না বের হলে এটা কারো চোখে পড়ত না। কাল যত লোকের সঙ্গে সে কথা বলেছে সবাই নিশ্চয় উল্কিটাকে দেখেছে, তবে হাত উঁচুতে না তুললে চট করে চোখে পড়ার কথা নয়। যারা দেখেছে তারাই আজ কাগজে খবরটা পড়ে পুলিশকে জানিয়ে দিতে পারে, কিন্তু পুলিশ তাকে খুঁজে বের করতে পারবে? এই হোটেলে একমাত্র জ্যাকি ছাড়া কেউ তার উল্কি দেখেনি। নীলের মনে হলো একটা বিরাট ফাঁদ তার দিকে হু হু করে এগিয়ে আসছে, যার হাত থেকে পরিত্রাণ নেই। কোনো দরকার ছিল না, কিন্তু সে নিজের অজান্তে ঝামেলায় জড়িয়ে পড়ছে। হঠাৎ বিপরীত চিন্তা এলো। কে উল্টোপাল্টা ভাবছে সে? হাতে এমন উল্কি অনেকেরই থাকে। খিদিরপুরের ডক এলাকায় অনেক জাহাজের বাইসেপে উল্কি দেখা যাবে। তাহলে পুলিশের সন্দেহ প্রত্যেকের উপর পড়তে পারে না। অবশ্য আজ যদি সে কলকাতা ছেড়ে চলে যায় তাহলে কোনো সমস্যাই থাকে না। কিন্তু তাহলে না, অসম্ভব। সে কথা দিয়ে এসেছে, একটা মানুষের নবজন্মের ব্যবস্থা তাকে করতেই হবে। যেভাবে হোক টাকা রোজগার করতে হবে। নীল চোখ বন্ধ করল। ভাবনাটা মাথায় আসতে নিজেই হেসে ফেলল। এটা ব্ল্যাকমেইল? শেষ পর্যন্ত সে ব্ল্যাকমেইল করে টাকার ব্যবস্থা করবে? ম্যাডাম যেটা করতে চেয়েছিল কিন্তু পারেনি, তার হাতে সেটা করার অপার সুযোগ রয়েছে। এই সময় দরজায় শব্দ হলো। নীল চমকে উঠল। দরজা খুলতে কেমন যেন অস্বস্তি হচ্ছিল। এত তাড়াতাড়ি পুলিশ খবর পেয়ে যাবে? সে চটপট একটা ফুল স্লিভ শার্ট পরে নিল। তারপর শুকনো গলায় দরজা খুলতে একটা লোক তাকে সেলাম করল। নীলের মনে হলো লোকটাকে সে চেনে, কিন্তু ঠাউর করতে পারল না। লোকটা বলল, সাব, নিচে গাড়িতে বড় মিশি বাবা বসে আছে, আপনার সঙ্গে কথা বলতে চায়। আপনি একটু নিচে আসবেন? এবার মনে পড়ল, গত রাত্রে এই লোকটাই তাকে মিস্টার যোশীর নির্দেশে হোটেলে পৌঁছে দিয়ে গিয়েছিল। এর হাতে সে ঘড়ি ফেরত দিয়েছিল। মিনিট তিনেক সময় নিল নীল। তৈরি হয়ে নিচে নেমে দেখল ট্রাম রাস্তার ধারে একটা লম্বা গাড়ি দাঁড়িয়ে আছে। তাকে দেখা মাত্র ড্রাইভার পেছনে দরজা খুলে দিল। নীল দেখল মিলান বসে আছে এক কোণে। গাড়ি শীততাপ নিয়ন্ত্রিত। মিলানের পরনে হলুদ ছিটের ফ্রক, খুবই ঢিলে ঢালা। সে গাড়িতে উঠে বসতেই মিলান প্রশ্ন করল, আপনি কে? আমি নীল। আমি ওই পরিচয় জানতে চাইছি না। আপনি কি জানতে চাইছেন খুলে বলুন। বাবার সঙ্গে আপনার পরিচয় হলো কি করে? রেস কোর্সে। কিন্তু আপনি এত উত্তেজিত কেন? মিলান কিছুক্ষণ তাকালো। আপনি আমাকে ব্ল্যাকমেইল করতে চান? আমি? অদ্ভুত ব্যাপার। কদিন থেকে আপনি আমাকে ফোন করছেন যে ছবিগুলো আপনার কাছে আছে। লালম ছবিগুলো আপনাকে বিক্রি করে দিয়েছে। আমি লালমকে জিজ্ঞাসা করেছি, কিন্তু ও অস্বীকার করেছে, কিন্তু দেখাতে পারেনি ছবিগুলো। আপনি ভুল করছেন। তার মানে? আমি আপনাকে কখনোই ফোন করিনি। মিথ্যে কথা। আমি গত পরশু প্রচণ্ড বৃষ্টির পরে এই শহরে এসেছি। মিলান অদ্ভুত চোখে তাকালো। আর নীলের মনে হলো এমন সুন্দর মেয়ে, এত গভীর চাহনির মেয়ে কোনো অন্যায় করতে পারে না। কিন্তু মনে হওয়াটাই জীবন নয়। এ সময় ড্রাইভার বলল, মিশি বাবা, গাড়ি অন্য জায়গায় রাখতে হবে, জ্যাম হয়ে যাচ্ছে। মিলান ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি দিলে ড্রাইভার উঠে বসল। স্টার্ট নিয়ে জিজ্ঞাসা করল, কোথায় যাব? কোনো ফাঁকা জায়গায়। ভিক্টোরিয়ার উল্টো দিকে গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভার নেমে না যাওয়া পর্যন্ত মিলান কোনো কথা বলল না। ঘড়িটা আমাকে পাঠালেন কেন?
যদি আপনার হয় তাহলে উপকার হবে। আমার হতে যাবে বলে কেন মনে হলো? ঘড়ির ব্যান্ড ছিঁড়ে গেছে টানা হাতড়ায়, আর আপনার বাম হাতের কবজিতে ব্যান্ডেড লাগানো রয়েছে, তাই মনে হলো আপনার হতেও পারে। কোথায় পেয়েছেন ঘড়িটা? যেখানে ফেলে এসেছিলেন। আমি কোথাও ফেলে আসিনি, আমার অজান্তে পড়ে গিয়েছিল। হ্যাঁ, একথা ঠিক। হঠাৎ মিলান এগিয়ে এলো। আপনি কত টাকা চান? নীল তাকালো। নেহাতে বাচ্চা মেয়ে। আপনি নিশ্চয়ই বলবেন না আপনার টাকার দরকার নেই। যেরকম উদাসীন ভাব আপনি দেখাচ্ছেন, আদৌ তা নন। মিলান দাঁতে দাঁত চাপল। আপনি আমাকে কেন টাকা দেবেন? এই ঘড়ির গল্পটা চেপে যাওয়ার জন্য। লালমের সঙ্গে আপনার সম্পর্ক কী ছিল? আমরা বন্ধু ছিলাম। আপনার স্ট্যাটাসের সঙ্গে ওর কোনো মিল ছিল না। আপনি ওকে চিনতেন? না, গত সন্ধ্যের আগে দেখিনি। কোথায় দেখলেন? এই প্রশ্নের জবাব পাবেন না, কিন্তু লালম আপনার বন্ধু হতে পারে না। একবার দেখে বুঝে গেলেন? ওর প্রচুর মেয়ে বন্ধু ছিল। হু কেয়ার্স? তাহলে অবশ্য আলাদা কথা। আপনার বাবা আপনাকে নিয়ে বিব্রত। হয়তো। নিয়ম মানতে মানতে আমি পাগল হয়ে যাচ্ছি। লালমি আমাকে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছিল। তাহলেও খুন হলো কেন? আমি কি করে জানব সেই উল্কিওয়ালা লোকটা কেন খুন করল? উল্কিওয়ালা লোক? হ্যাঁ, আজ কাগজে দিয়েছে। নীল শক্ত হলো। সে দেখল কথাটা বলার সময় মিলান যেন একটু স্বস্তি পেল। সে নড়ে চড়ে বসল। মিলান, আপনাকে একটা কথা বলি। আপনাকে সাহায্য করতে চাই। তার মানে? গত সন্ধেবেলায় আপনি লালনের ফ্ল্যাটে ছিলেন। লালম পরে গিয়েছিল। সেখানে কোনো ব্যাপার নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা হয়। আপনি এত রেগে যান যে কোনো ভারী জিনিস দিয়ে লালমের মাথায় আঘাত করেন। সে অবস্থায় বেরিয়ে আসার সময় লিফটম্যান আপনাকে দেখে হেসেছিল। লোকটা বেঁচে থাকলে এতক্ষণ পুলিশ আপনাকে বাইরে রাখত না। কে বলল এসব কথা আপনাকে? আপনি মাথায় ঘোমটা দিয়ে বেরিয়ে এসেছিলেন ওই বাড়ি থেকে। মিলান, আমার কাছে লুকিয়ে কোনো লাভ নেই। সব কথা খুলে বলুন, তাতে ভালোই হবে। আপনি সে উল্কি পড়া লোক? আচমকা চেঁচিয়ে উঠল মিলান। তার সঙ্গে এই দুটো খুনের কোনো সম্পর্ক নেই। আলবত আছে। লিফটম্যানকে খুন করল কে? সামওয়ান যে আপনার পেছনে লেগে আছে। আমার পেছনে? হ্যাঁ। মিলান হঠাৎ দুহাতে মুখ ঢাকল। ওর শরীর কাঁপছিল। নীলের খুব ইচ্ছে করছিল ওর কাঁধে হাত রাখতে, কিন্তু সে দূরত্ব রাখল। তারপর বলল, আপনি চলে আসার পর আমি লালমের ঘরে গিয়েছিলাম। তখন সে মৃত, আর তার মৃতদেহের পাশে ঘড়িটা পড়েছিল। আমি না নিয়ে এলে ওটা পুলিশের হাতে যেত। মিলান হাসল। আর ঘড়িটা দেখে পুলিশ বুঝে যেত কার ঘড়ি? নীল বলল, আপনি তর্ক করতে পারেন, কিন্তু ঘটনাটা অস্বীকার করতে পারেন না। মিলান বেঁকে বসল। আমি অস্বীকার করছি। তাহলে আজ আমার কাছে এলেন কেন? দেখছি এসে ভুল করেছি। মিলান জিজ্ঞাসা করল, ঘটনাটা কখন ঘটল? কোন ঘটনাটা? লিফটম্যানের। আমি জানি না। সম্ভবত আপনি চলে যাওয়ার আধ ঘন্টা বাদে। এমন করে বলছেন যেন আপনি করেননি। ঠিকই। পুলিশ বিশ্বাস করবে? গত রাত্রে আপনার হাতে আমি উল্কে দেখেছি। আজ সকালে মা বাবার সঙ্গে আপনাকে নিয়ে আলোচনা করেছে। এমন হতে পারে ফিরে গিয়ে দেখবেন পুলিশ আপনার জন্য অপেক্ষা করছে। আপনার বাবা মা আমাকে নিয়ে কেন আলোচনা করেছেন? আপনার ওই উল্কিটা কাল ওদেরও নজরে পড়েছে। নীল চোখ বন্ধ করল। মিলান বলল, শুনুন, আমার কোনো সাক্ষী নেই। পুলিশকে বললেও তারা প্রমাণের অভাবে বিশ্বাস করবে না। কিন্তু ঘড়িটা পেয়েছি বলেই মনে হলো আমার উচিত আপনাকে সাবধান করে দেওয়া। আপনি ভুল করছেন।
পুলিশ আপনাকে জড়িয়ে ফেলবে। কিভাবে? তীক্ষ্ণ হলো মিলানের গলা। আপনার ছবি পাবে ওখানে। একজন ফটোগ্রাফারের কাছে অনেকের ছবি থাকতে পারে, কিন্তু ছবিগুলো কী অবস্থায় তোলা তা আপনি ভালো জানেন। কথাগুলো শোনা মাত্র মুখ শুকিয়ে গেল মিলানের। সেটা লক্ষ্য করে নীল বলল, প্লিজ এটা শুনে মনে করবেন না ছবি সংক্রান্ত কোনো ফোন আপনাকে আমি করেছি। ছবিগুলোর কথা আমি জানতে পারি পরশুদিন। ওগুলো কোথায় আছে? মিলান কাপা গলায় জানতে চাইল। লালমের কাছে থাকা উচিত। না, নেই। আমি ওর সব কিছু তন্ন তন্ন করে খুঁজেছি। ও কি বলল? অস্বীকার করেছে, বলেছে ছবিগুলো খুঁজে পাচ্ছে না। লোকটা টাকার জন্য আপনার ছবি বিক্রি করেছে। কার কাছে? সেটা খোঁজ নিতে হবে। আপনি আমার ছবিগুলো উদ্ধার করতে পারবেন? নীল হাসল। চেষ্টা করতে পারি। মিলান সোজা হয়ে বসল। আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে আমিও আপনাকে সাহায্য করতে পারি। ঠিক আছে, হাত মেলান। নীল হাত বাড়িয়ে দিল। মিলান সেটা উপেক্ষা করল। তার আগে আমাকে জানতে হবে এসবের সঙ্গে আপনি কিভাবে জড়ালেন। আপনার ইন্টারেস্ট কি? প্রথম আলাপে আপনাকে সব বলবো তা কি করে ভাবছেন? ঠিক আছে, ওটা দ্বিতীয় আলাপের জন্য তোলা থাক, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করছি ওই হোটেলে না যেতে। আমি যে ওখানে থাকি পুলিশ তা কি করে জানবে? আমি জানি না। তাহলে আগে ওখানে একটা টেলিফোন করব। তারপর কোথায় থাকবেন? আমি জানি না, দেখি অন্য কোনো হোটেলে। সেটা সমস্যার সমাধান নয়। হোটেলে ওই উল্কি কতদিন চেপে রাখবেন? তাছাড়া আপনার সঙ্গে আমার যোগাযোগ থাকা দরকার। কি করে সম্ভব? মিলান ড্রাইভারকে হাত নেড়ে ডাকল। সে আসতে হুকুম করল কাছে টেলিফোন এক্সচেঞ্জে নিয়ে যেতে। ওই পথটুকু সে কথা বলল না। টেলিফোন এক্সচেঞ্জের সামনে গাড়ি থামতে নীল নেমে পড়ল। মেয়েটার কথা অবিশ্বাস করার কোনো যুক্তি নেই। এই সাবধানতাটুকুর প্রয়োজন আছে। সে একটা বুথে ঢুকে খেয়াল করল হোটেলের নম্বরটি তার জানা নেই। চেয়ে চিনতে টেলিফোন ডাইরেক্টরি জোগাড় করে নম্বর দেখে নিয়ে সে ফোন করতেই রিং শুরু হলো। তারপরে যে গলা কানে এলো সেটা জ্যাকির। খুব কায়দা করে হ্যালো বলল জ্যাকি। নীল বলল, জ্যাকি, আমি নীল, 5 নম্বর রুম। ইয়েস স্যার, আই এম জ্যাকি। বুঝেছি। আমার খোঁজে কেউ এসেছিল? নো স্যার। টেডিলাল কোথায়? মালিক মার্কেটে গেছে। তোমাকে একটা কাজ করতে হবে জ্যাকি, করবে? ইয়েস স্যার। আমার স্যুটকেস আর ব্রিফকেসটা নিয়ে এখনই চলে আসতে হবে। আমাকে আজই দিল্লি যেতে হবে। তোমার হাতে টেডিলালের টাকা দিয়ে দেব, তোমারও লাভ হবে। আপনি চলে যাচ্ছেন স্যার? হ্যাঁ, আর্জেন্ট কাজ। এখন এত ব্যস্ত আছি যে নিজে যেতে পারছি না। কোথায় নিয়ে যেতে হবে স্যার? তুমি ফ্লুরিস্ট রেস্টুরেন্টের সামনে চলে এসো। কাউকে কিছু বলবো না স্যার? না, ফিরে গিয়ে টেডিলালকে টাকা দেবে। নীল বলল, আমি আধ ঘন্টার মধ্যে ওখানে পৌঁছে যাচ্ছি। টেলিফোন রেখে নীল রুমালে মুখ মুছল। এখন একমাত্র মিলান এবং ওদের ড্রাইভার ছাড়া আর কেউ তার হোটেলের খবর জানে না। অবশ্য ড্রাইভারের কাছ থেকে মিস্টার যোশী খবরটা বের করে নিতে পারে। গত রাত্রে তিনি তো গাড়ি পাঠিয়েছিলেন হোটেলে। যদি জ্যাকি সুটকেস নিয়ে আসতে পারে তাহলে সে কোথায় উঠবে? অন্য যে কোনো হোটেল মানে খরচ বাড়বে, সঞ্চয় কমে আসছে। তাছাড়া এখন যে কারণে সে কলকাতায় থাকবে সেই কারণটার জন্য কি করে কাজ করা যায়? হ্যাঁ, এই মুহূর্তে সে মাদ্রাজ অথবা বোম্বে চলে গেলে অন্য কোনো জাহাজি কোম্পানিতে কাজ জুটিয়ে নিতে পারে, কিন্তু সেটা করলে একটি মেয়ে আর কোনো দিন অন্ধকার ঘর থেকে বের হবে না। গাড়ির কাছে আসতেই নীল দেখল মিলান ফুটপাতে দাঁড়িয়ে আছে। রাস্তা দিয়ে যারাই যাচ্ছে তারাই মিলানকে ঘুরে ঘুরে দেখছে। মিলান জিজ্ঞাসা করল, কি হলো? এখনো কেউ আমার খোঁজে যায়নি। গুড,
আপনার ব্যাগেজ? একজন নিয়ে আসছে। কোথাও থাকার জায়গা আছে? না, সেটাই ভাবছি। হাত ব্যাগ খুলে একটা চাবি বের করল মিলান। সল্ট লেক চেনেন? না, শুনেছি, কখনো যায়নি। একটা ট্যাক্সি নিয়ে চলে যান। ব্লক বিডি, নাম্বার 0/2। বাড়িটায় কেউ থাকে না। ড্রাইভারের সামনে বেশি কথা বলতে চাই না। ফিরে যাওয়া মাত্র বাবা যখন জানতে চাইবে কালো কোথায় আপনাকে নামাতে গিয়েছিল, তখনই সব বুঝতে পারবে। লোকটার ব্যবহার পাল্টে যেতে পারে তখন। দেখা যাক। গুড বাই। চাবিটা ধরিয়ে দিয়ে মিলান গাড়িতে উঠে বসতেই সেটা বেরিয়ে গেল। হাতের মুঠোয় একটা দামি তালার চাবি, কোনো রিং নেই। এমন একটা খালি বাড়ি মিলানের মতো অল্প বয়সী মেয়ে পেল কোথায়? সে মাথা নাড়ল। এসব নিয়ে ভেবে কোনো লাভ নেই। আগে জ্যাকির কাছ থেকে জিনিসপত্র নেওয়া যাক। ফ্লোরিস রেস্টুরেন্টের সামনে পৌঁছে নীল অবাক। জ্যাকি নয়, টেডিলাল দাঁড়িয়ে আছে সেখানে। টেডিলালের হাতে অমিতাভ সে ব্রিফকেসটা। দেখা হওয়া মাত্র টেডিলাল তাকে নিয়ে পাশের গলিতে ঢুকে পড়ল। তুমি আমার কাছে কিছু চেপে যাচ্ছিলে বলে সন্দেহ হচ্ছিল। জ্যাকিকে মালপত্র নিয়ে এখানে আসতে বলেছ কেন? পুলিশ আমার পেছনে লাগতে পারে, নীল জবাব দিল। আমি জ্যাকিকে বলেছি কারণ আপনি টেলিফোন ধরেননি। এও বলেছি আপনার হোটেলের চার্জ আমি ওর হাতে গিয়ে দেব। সেটা শুনেছি, কিন্তু কি করেছো তুমি যে আসামাত্র পুলিশের ভয়ে তোমাকে পালিয়ে যেতে হচ্ছে? টেডিলাল সরাসরি প্রশ্ন করল। আপনি বুঝবেন না। আমি তোমাকে আগেই বলেছি, এখানকার ওসি হিটলারের চেয়েও খারাপ লোক। আজ সকাল থেকে 3বার ফোন করেছে, তুমি এলেই যেন পাঠিয়ে দেই। কেন? তোমার হাতে মাছের উল্কি আছে ও জানতে পেরেছে। তাতে কি হলো? নীল ইচ্ছে করে জানতে চাইল। আমি জানি না, পুরনো দিনের কথা ভেবে তোমার জন্য মন একটু নরম হয়েছিল আমার। একটা উপদেশ দেই, যেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও। ধন্যবাদ। আমার মালপত্র জ্যাকির নিয়ে আসার কথা ছিল, আনতে পারেনি। গেটে সাদা পোশাকের পুলিশ বসে আছে। এই ব্রিফকেসটা নিয়ে এসে আমাকে বলল পৌঁছে দিতে। ওর হাতে এটা দেখলে পুলিশ সন্দেহ করত। আপনি এটাকে খুলেছেন? হঠাৎ টেডিলাল অন্যরকম চোখে তাকালো। ওহে ছোকরা, পৃথিবীটা শুধু ফুর্তি লোটার জায়গা নয়। এখানে যেমন পাওয়া যায় তেমনি দিতেও হয়। হ্যাঁ, খুলেছি। কি নিয়ে রাস্তা দিয়ে হাঁটবো তা না জেনে স্বস্তি পাইনি। কতগুলো ল্যাংটো মেয়ের ছবি ছাড়া তো এর মধ্যে কিচ্ছু নেই। ভেবেছিলাম ছিঁড়ে ফেলে দেব, কিন্তু ভাবলাম মানুষের ফুর্তি তো অনেক রকম হয়। ব্রিফকেসটা হাতে নিল নীল। ধন্যবাদ। কত দিতে হবে? তোমার জামা প্যান্ট জিনিসপত্র কোথায় ছিল? স্যুটকেসে। ওটাকে সরিয়ে আমার ঘরে রেখেছি। পুলিশ যদি সন্দেহ করে নিয়ে না যায় তো পরে যোগাযোগ করো, ফেরত পাবে। আবার ধন্যবাদ। কত দিতে হবে? এখন তো তোমার পকেটে দ্বিতীয় রুমালও নেই। ওগুলো ওই টাকায় কেনাকাটা করো। স্যুটকেস নেবার সময় হোটেলের চার্জ মিটিয়ে দিও। টেডিলাল আচমকা হাঁটা শুরু করল। তাজ্জব হয়ে গেল নীল। সে কৃতজ্ঞ চোখে টেডিলালের চলে যাওয়া দেখল। ছেলেবেলায় ওরা ওকে দেখে চিৎকার করত, লালে লাল টেডিলাল। 3টে শব্দ মনে মনে উচ্চারণ করল আবার, এই বয়সে। ট্যাক্সিওয়ালা ওকে কলকাতার পাশ দিয়ে ঠিক সল্ট লেকে পৌঁছে দিল। এরকম ফাঁকা ফাঁকা সুন্দর বাড়ির শহর যে কলকাতায় দেখতে পাবে তা কখনো কল্পনা করেনি নীল। মানুষজন কম, বিদেশের পাড়াগুলোর মতো। বিডি ব্লকে পৌঁছে ট্যাক্সি ছেড়ে দিল সে। সুটকেস যখন সঙ্গে নেই তখন ট্যাক্সিওয়ালাকে বাড়িটার সামনে নিয়ে গিয়ে কী লাভ? ব্রিফকেস হাতে নিয়ে বাড়িটার নম্বর খুঁজছিল সে। এখন এই সকাল পার হওয়ার সময়টায় রাস্তার একটা লোকও নেই যাকে জিজ্ঞাসা করে হদিস পাওয়া যায়। মিনিট 10 চলে যাওয়ার পর সে ঠিকঠাক বাড়ির সামনে পৌঁছালো। গেট রয়েছে, এক পাশে প্যাসেজ। একটু ফুলের গাছ
যা অযত্নে পড়ে আছে। বাড়ির সব দরজা জানলা বন্ধ। গেট খুলে ভেতরে ঢুকে চাবি ঘোরাতেই দরজা খুলে গেল। অনেককাল বন্ধ থাকলে বাড়িতে যে গুমোট গন্ধ তৈরি হয় সেটা নেই। তার মানে এই বাড়িতে মাঝে মধ্যেই লোক আসে। বাড়ির মালিক বিত্তবান, কার্পেট এবং জিনিসপত্রে তার প্রমাণ ছড়ানো। মিলান তাকে কার বাড়িতে পাঠালো? যার বাড়ি হোক, চাবি তো মিলানের কাছে ছিল। শোয়ার আর বসার ঘর মিলিয়ে 5টা, একতলা বাড়ি। কিচেনে ঢুকে ফ্রিজ খুলে সে বেশ কিছু কাঁচা খাবার দেখতে পেল। অর্থাৎ মানুষ এখানে থাকে, নিয়মিত না হলেও থাকে। সে মানুষ আজ এলে তাকে দেখে কি বলবে? কি মনে হতে ভেতর থেকে দরজা বন্ধ করল না নীল। কোনার একটা ঘরে ঢুকে জুতো খুলে ব্রিফকেসটাকে খাটে রাখল। বেসিনে মুখ ধুয়ে নিতেই টের পেল বেশ খিদে পাচ্ছে। ফ্রিজের খাবার রান্না করে নেবার বাসনা এখন ওর নেই। সে চটজলদি খাবার খুঁজল। এই সময় সে সেলারটা দেখতে পেল, বড় ঘরের এক দেওয়ালে। সেখানে আশ্চর্য ব্যাপার, সব বিদেশি হুইস্কি, জিন, ভোদকার সহাবস্থান। একটু দেরি না করে সে একটা গ্লাসে অনেকটা হুইস্কি ঢেলে জল মিশিয়ে নিল। গলা দিয়া বস্তুটা যখন নামছিল তখন পেটে একটু অস্বস্তি হলেও ধীরে ধীরে টান টান হয়ে থাকা নার্ভগুলো শিথিল হয়ে এলো। যেখানে যা ছিল ঠিক তেমনি রেখে কোণের ঘরে চলে এলো নীল। আর তখনই টেলিফোনটা বাজল। টেলিফোন বাজছে মাঝখানের ঘরে। অদ্ভুত কুই কুই শব্দ বেরোচ্ছে যন্ত্র থেকে, যেন একটা বাচ্চা কুকুর কাঁদছে। এখানে কারো আসার কথা ছিল নাকি? বাড়িটা যখন খালি তখন খামোখা কেউ ফোন করবে কেন? হয় রং নাম্বার, নয় মিলান। কিন্তু সে রিসিভার তোলার ঝুঁকি নিতে পারে না। যত ইচ্ছে বেজে যাক, বাজুক। নীল খাটে শরীর এলিয়ে দিয়ে পাশ ফিরে হুইস্কির গ্লাসে চুমুক দিতে লাগল। এখন তার কি করা উচিত? ওতে উৎসাহে রাস্তায় পড়ে থাকা দড়িটাকে তুলে সে নিজেই গলায় পড়তে যাচ্ছে। পুলিশ একটু বাদেই তার পরিচয় জানতে পারবে। নীল, হাতে উল্কি, জাহাজে কাজ করে। ব্যাস এইটুকু। তার চেহারার বিবরণ হয়তো পুলিশ পাবে, কিন্তু তার কাছে পৌঁছবে কি করে? আচ্ছা, উল্টোটা যদি হয়, সে পুলিশের কাছে পৌঁছে সমস্ত ব্যাপারটা খুলে যদি বলে, তাহলে তার কথা পুলিশ যে অবিশ্বাস করবেই এমন ভাবার কি কারণ আছে? সঙ্গে সঙ্গে মনে পড়ল, এসব খুন হবার আগের থেকেই পুলিশ একজন আগন্তুকের খোঁজ করছিল বলে টেডিলাল তাকে জানিয়েছিল। যদি সে আগন্তুক মানে তার কথা হয়, তাহলে এর পেছনে ম্যাডামের হাত থাকতে পারে। তিনিই পুলিশকে পরামর্শ দিয়েছেন। আর সেক্ষেত্রে ম্যাডামের বিরুদ্ধে কোনো কথাই তো সে পুলিশকে বিশ্বাস করাতে পারবে না। নীল নিঃশ্বাস ফেলল। তার টাকার দরকার, আর তা দিতে পারে মিলান। হ্যাঁ, মিলান। বিশাল বড়লোক মিস্টার যোশীর মেয়ে মিলান যোশী। কিন্তু কিভাবে টাকাটা বের করতে হবে সেটা নিয়ে ঠান্ডা মাথায় ভাবা দরকার। অন্ধকার সমুদ্রে কেউ ডুবে যাচ্ছে। ডুবে যাওয়ার আগে দুহাত বাড়িয়ে তার কাছে কাতর আবেদন করছে বাঁচবার জন্য। এমন একটা স্বপ্ন দেখতে দেখতে ঘুম ভেঙে যেতেই ধর্মরে উঠে বসল নীল। এবং তখন কানে এলো, কি হলো, ঘুম ভাঙল? নীল দেখল ঘরের এক কোণের চেয়ারটায় পায়ের উপর পা তুলে বসে আছে মিলান। তার মানে এই মেয়ের কাছে বাড়িতে ঢোকার আরও চাবি আছে। এখন মিলানের গায়ে হলুদ মিনি ফ্রক, হাঁটুর অনেকটা ওপর পর্যন্ত জোড়া শঙ্খ সাপের খেলা। চোখ টানছিল। নীল নিজেকে সহজ করার জন্য বলল, কখন এলেন? অনেকক্ষণ। ঘুমোচ্ছেন বলে ডিস্টার্ব করিনি। মিলান হাসল। ঘড়িতে এখন 3টে বাজে। একটা বড় পেক হুইস্কি কখনো কখনো মারাত্মক কাজ করে। এখন খিদে বোধটাই নেই। নীল উঠে টয়লেটটা থেকে ফিরে এলো।
সে একইভাবে চেয়ারে বসেছিল মিলান। বলল, এর মধ্যে কয়েকটা ব্যাপার হয়েছে। আমার ড্রাইভারের স্টেটমেন্ট অনুযায়ী পুলিশ আপনার হোটেলে গিয়েছিল। তারা নাকি আগে এমন সন্দেহ করেছিল। বিফল হয়ে পুলিশ খুব ক্ষেপে গেছে। তারা আপনাকে খুনি হিসেবে চিহ্নিত করেছে। নীল হাসল। চমৎকার। চমকে তাকালো মিলান। আপনার নার্ভ দেখছি খুব শক্ত। তারপর বলে যান। আমার ড্রাইভার বুঝে গিয়েছে পুলিশকে যদি সে না বলে আজ সকালে আপনার সঙ্গে আমি অনেকটা সময় কাটিয়েছি এবং তারপর হোটেলে ফিরে যাননি বলেই পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে পারেনি, তাহলে সে আমার কাছ থেকে অনেক টাকা রোজগার করতে পারবে। যে লোকটা আমার মুখের দিকে তাকিয়ে কথা বলতে সাহস পেত না, সে এবার ফনা তুলবেই। মিলান একটানা বলল, কি করতে চান আপনি? টাকা খুব খারাপ জিনিস, বিশেষ করে চাপ দিলে যে টাকা আসে। একবার পেলে বারবার পেতে ইচ্ছে করে। লালম তার উদাহরণ। বুঝলাম না। আপনি জিজ্ঞাসা করেছিলেন লালমের সঙ্গে আমার সম্পর্ক কী ছিল। হোয়েল, আমি ওকে ভালোবাসতাম। ওর সঙ্গে আমার স্ট্যাটাসের মিল নেই, পড়াশুনোও বেশি নয়, কিন্তু ওর মধ্যে এমন একটা পুরুষালী ব্যাপার ছিল যে না ভালোবেসে পারিনি। ওকে আমার বাড়ির কেউ মানতে পারবে না জেনেও কেয়ার করিনি। শেষে ও যখন ছবির জন্য ওর ফ্ল্যাটের ছাদে ন্যাকেড হতে বলল, তাও হয়েছি। আমি ভালোবেসে করেছি এসব। ছবিগুলো তোলার পরই সব বদলে গেল। ও বলল, কেউ একজন আমার ছবির জন্য ওর কাছে 1,00,000 টাকায় প্রস্তাব দিয়েছে। ওর নাকি টাকার দরকার। আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি ওসব ছবি তুলেছি মজার জন্য। মজাটা আমার আর লালমের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে জানতাম, কিন্তু ও ছবিগুলো বিক্রি করে দেবে। অনেক আবেদন করলাম, কান্নাকাটিও। শুনল না। বলল, আমি যদি টাকাটার ব্যবস্থা করি তাহলে ও বাইরের কাউকে বিক্রি করবে না। আমার বাবার প্রচুর পয়সা, কিন্তু চাইলেই তিনি 1,00,000 টাকা দেবেন না। অনেক প্রশ্ন করবেন। মা চোখ কপালে তুলবে। হঠাৎ খেয়াল হলো আমাদের 2 বোনের নামে বাবা আলাদা করে বিভিন্ন জায়গায় সার্টিফিকেট ডিপোজিট রেখেছে। ওগুলো ম্যাচিওর হওয়ার আগে তোলা যায় না বলে জানতাম, কিন্তু লালম বলল ধারণাটা ঠিক নয়। ম্যাচিওর না হবার আগে তুললে টার্মস অনুযায়ী ইন্টারেস্ট পাবো না। আমার একার নামে যেগুলো সেগুলো তুলতে পারি। লালমের সঙ্গে গিয়ে তুললাম একটা 1,00,000 টাকার ডিপোজিট। টাকাটা ওকে দিয়েও দিলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলাম বাবা যেন জানতে না পারে, আর ছবিগুলো ফেরত পাই। বাবা এখনো জানেনি, কিন্তু ছবিগুলো পেলাম না। নীল দেখল, কথা থামিয়ে মিলান চোখ বন্ধ করল। সে নিচু গলায় বলল, হয়তো ছবিগুলো লালম বিক্রি করে দিয়েছিল। সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসল মিলান। কাকে? আমি জানি না। আমাকে জানতে হবে। যার কাছে ছবি আছে সে আমাকে, আমার বাবাকে সারা জীবন ব্ল্যাকমেল করতে পারে। উফ, কি ভুল আমি করেছি। মিলান ঠোঁট কামড়াল আফসোসে, এবং নীলের মনে হলো সে আরও সুন্দর হয়ে উঠল। নীল বলল, অপেক্ষা করুন, গরজ যার সে আপনার সঙ্গে যোগাযোগ করবেই। হ্যাঁ, তখন আমার কিছু করার উপায় থাকবে না। নীল হাসল। হয়তো আপনি মিছিমিছি ভয় পাচ্ছেন। ছবিগুলো এমনও হতে পারে এই মুহূর্তে তেমন কোনো লোকের হাতে পড়েনি। লালমকে আমি 1000 বার প্রশ্ন করেছি, সে উত্তর দেয়নি। দিলে মিথ্যে বলেছে। টাকা নিয়েও আমাকে ছবি বা নেগেটিভ ফেরত দিতে পারেনি। উল্টে কাল আমাকে শাসালো তার আরও 1,00,000 দরকার, আমাকে এনে দিতে হবে। আমি রাজি না হওয়ায় সে এমন একটা অশ্লীল শব্দ উচ্চারণ করেছিল যে আমি আর নিজেকে সামলাতে পারিনি। কিন্তু ভারী ফুলদানিটা দিয়ে আঘাত করার সময় আমি কল্পনাও করিনি এমন হবে। ও পড়ে গেছে দেখে তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম। সামনে লিফট ছিল না বলে সিঁড়ি দিয়ে নেমেছিলাম। ভয় হচ্ছিল কেউ আমাকে দেখে ফেলবে, তাই ঘোমটা দিয়েছিলাম। আচ্ছা, এসব কথা পুলিশকে বললে আমার ফাঁসি হয়ে যাবে না? বড় বড় চোখে মিলান তাকালো নীলের দিকে। বড্ড ভালো লাগলো।
নীল মাথা নাড়ল। কি দরকার বলার? আপনি বেরিয়ে যাওয়ার পরে আমি লালুমের ফ্ল্যাটে গিয়েছিলাম লিফটে চড়ে। কেন? আপনার খোঁজে। নীল মাথা নাড়ল। কেউ বিশ্বাস করবে না। টেলিফোনের ক্রস কানেকশনে আমি জানতে পেরেছিলাম কয়েকটা নগ্ন ছবির খুব ডিমান্ড হয়েছে। ছবি তোলা হয়েছে যেখানে তার কাছে সাদা নতলা বাড়ি, যার মাথার উপরে বেলুন উঠছে। মিলান, আমার খুব টাকার দরকার। একটা মানুষকে নতুন করে বাঁচানোর জন্য টাকার প্রয়োজন। মনে হয়েছিল এর মধ্যে টাকার গন্ধ আছে। অনেক চেষ্টা করে আবিষ্কার করলাম কোন বাড়ির ছাদে ওই ছবিগুলো তোলা হয়েছিল। জানলাম ওর পাশে ফটোগ্রাফারের ফ্ল্যাট। অতএব লালুমের ফ্ল্যাটে পৌঁছে গিয়েছিলাম আমি। তারপর আমি পৌঁছাবার খানিক আগে আপনি বেরিয়েছেন। ঘোমটা মাথায় থাকায় আপনাকে আমি বুঝতে পারিনি। ঘরে ঢুকে দেখে লালম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ভয় পেয়ে গেলাম। বেরিয়ে আসার আগে আপনার ঘড়িটা দেখতে পেয়ে কুড়িয়ে নিলাম। সেই সময় তৃতীয় মানুষটি লালমের সঙ্গে দেখা করার জন্য উপরে উঠে আসছিল। তৃতীয় মানুষ? হ্যাঁ, জনৈকা ম্যাডামের অনুচর। এই ম্যাডামের কথাই ক্রস কানেকশনে শুনতে পেয়েছিলাম আমি। ওকে এড়িয়ে নিচে নেমে গিয়েছিলাম আমি। আমার অনুমান মৃতদেহ দেখে লোকটা নিজেকে বাঁচাতে লিফটম্যানকে খুন করে গেছে। নীলের কথা শেষ হওয়া মাত্র মিলান উঠল। একটা বড় প্যাকেট থেকে কিছু খাবার বের করে নীলের সামনে ধরল। খেয়ে নিন। ধন্যবাদ। নীল খাবারের প্যাকেটটা নিল। এই ফ্ল্যাট আমাদের। শখে পড়ে বাবা কিনেছিলেন। কখনো আসার সময় পান না। এই দুটো চাবি আমার কাছে আছে, আরেকটা মায়ের কাছে। মা মনে হয় ফ্ল্যাটটার কথা ভুলেই গিয়েছেন। সল্ট লেকে ফ্ল্যাট কিনতে মায়ের ইচ্ছে ছিল না। আমি মাঝে মাঝে আসি, দিনটা কাটিয়ে যাই। কেন? মিলান এক দৃষ্টিতে তাকিয়ে জবাব দিল, ফুর্তি করতে। তারপর হাসল। আমি বিশ্বাস করি না। কেন? যারা বারোয়ারি ফুর্তি করে তাদের মুখে একটা ছাপ এসে যায়। তাই? হ্যাঁ। আপনি তো জাহাজে কাজ করতেন। প্রতিটা বন্দরে কটা করে বউ রেখেছেন? নীল হাসল। গোনার কথা তো মনে আসেনি। মিলান উঠে দাঁড়ালো। আমি চলি। কাউকে জানান না দিয়ে এখানে থাকুন। কারো আসার সম্ভাবনা নেই। যদি হঠাৎ কেউ আসে তাহলে সিঁড়ি দিয়ে ছাদে চলে যাবেন। তাকে দেখা দেবেন না। আসবে না অবশ্য। হ্যাঁ, আমার ফোন নাম্বার রেখে গেলাম রিসিভারের পাশে। খুব প্রয়োজন হলে করবেন। কাল দেখা হবে। বাই। মিলান জুতোয় শব্দ তুলে বেরিয়ে গেল। গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস শেষের খুব কাছে এর ৫ম পর্ব।